হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয়ে ষষ্ঠ শ্রেণী জিওগ্রাফি, ক্লাসিক জিওগ্রাফি প্রথম স্কুলের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে, সায়েন্সের কিছু আলোচনা করে দিয়েছি, আমরা আজকে জিওগ্রাফি আলোচনা করছি। শুরু করা যাক। ভিডিওটা বেশির থেকে বেশি লাইক শেয়ার করো, প্রত্যেকে নোটিফিকেশন অন রেখো, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। সবার প্রথমে প্রশ্ন কি দিয়েছে দেখো, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার দিয়ে ছোট প্লেন, মানে কোনটা দিয়ে আর কি দিয়ে ছোট প্লেন চলাচল করে। তাহলে কোন কি দিয়ে ছোট প্লেনটা চলাচল করে? না আমরা জানি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার দিয়ে চলাচল করে। তো আনসার ইজ স্ট্র্যাটোস্ফিয়ার। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে বৃষ্টিপাতের পরিমাপ মাপার যন্ত্রের নাম। আচ্ছা, 14 ব্যারোমিটার, বাত পতাকা, রেন গজ নাকি হাইগ্লোমিটার? তো আনসার কি হবে? না আমরা জানি এটা রেন গজ হবে। তো আনসার ইজ রেন গজ। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে গরমকালে, বর্ষাকালে, শরৎকালে, শীতকালে পশ্চিমী ঝঞ্ঝা হয়। পশ্চিমী ঝঞ্ঝাটা কখন হয়? না আমরা জানি শীতকালে হয়ে থাকে। তো আনসার ইজ শীতকালে। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে খাদার হলো নবীন পলি মাটি, লাল মাটি, পার্বত্য অঞ্চলের মাটি নাকি প্রাচীন পলি মাটি? তাহলে খাদারটা আমরা জানি নবীন পলি মাটির মধ্যে পড়ে। তো আনসার কি হবে? না নবীন পলি মাটি। নেক্সট পরের প্রশ্ন, শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায় সুন্দরী, এটা কি দেবদারু বোধ হয়, আই থিঙ্ক দেবদারু। নেক্সট মেহগানি নাকি জাম গাছে? আচ্ছা, এটা আমরা লিখব সুন্দরী। ঠেসমূল সুন্দরী গাছে দেখা যায়, তো আমরা সুন্দরী লিখব। ওকে, নেক্সট পরের প্রশ্ন, গুজরাটের গির অরণ্য বিখ্যাত যে পশুর জন্য তা হলো হাতি, গাধা, ভল্লুক নাকি সিংহ? তো আমরা জানি গির অরণ্য কিন্তু সিংহের জন্য বিখ্যাত আছে। নেক্সট পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলেছে আন্টার্কটিকায় জীবন্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট এরেবাস, যা ভিনসন, ম্যাসিভ, ব্যারেন নাকি লাম্বার্ট? এটা হবে হচ্ছে মাউন্ট এরেবাস। নেক্সট এবার আমরা শূন্যস্থান পূরণে আসব। সবার প্রথমে দিয়েছে পৃথিবীর শীতলতম ব্যাকেটে জনবসতিহীন স্থান হলো। শীতলতম স্থান জনবসতি যেখানে নেই সেটা হচ্ছে ভস্টক। এটা আমি তোমাদের পড়িয়েছিলাম। তো ভ দন্তের শয় টয় ক, ভস্টক। নেক্সট পরেরটা বলেছে যে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আচ্ছা ভূমির উচ্চতা, এটা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে ভূমির উচ্চতা হবে। ওকে, ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতা ড্যাশ, তো উচ্চতা যত বাড়বে উষ্ণতাটা তত কি হবে? কমে যাবে। তা লিখবো কম থাকে লিখেছে, তাহলে কমতে থাকে লিখবো। যায় থাকলে কমে যায় লিখতাম, কমতে থাকে লিখবো। হলো। নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে ড্যাশ উদ্ভিদ থেকে রিসারপিন। আচ্ছা, ড্যাশ উদ্ভিদ থেকে রিসারপিনের পর লেখা নেই, রিসারপিন পাওয়া যায় হবে, পাওয়া যায়। সো কি থেকে রিসারপিন পাওয়া যায়? না আমরা জানি হচ্ছে সর্পগন্ধার থেকে রিসারপিন পাওয়া যায়। তো লিখব সর্পগন্ধা। ওকে, সর্পগন্ধা। নেক্সট পরেরটা বলেছে ড্যাশ সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। এটা 1972-এ চালু হয়েছিল। 1972, ঠিক আছে, সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 3 নম্বর, সংক্ষেপে উত্তর দাও। আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমাদের সাহায্য করে তা দুটি উদাহরণের মাধ্যমে বোঝাও। দেখো, এটা আমি যখন পাঠ্য বই পড়িয়েছিলাম আমি বলেছিলাম এই প্রশ্নটা করার জন্য। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের পাঠ্য বইয়েরই কিন্তু এটা প্রশ্ন ছিল। তো এটা আমরা কোথায় পাবো? না আমাদের পাঠ্য যে বইটা আছে, জাস্ট এ সেকেন্ড, দেখো আমাদের যে পাঠ্য বই রয়েছে
এদিকেই পাবো পাঠ্য বই, এই দেখো এখানে পাবো। জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে কতখানি কাজে লাগে এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করো। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা কিভাবে, এটা আমি অলরেডি লিখিয়ে দিয়েছি, তবু আমি কেবল বলে দিচ্ছি কিভাবে লিখবে। পরে আমি কিছু প্রশ্ন লেখাবো লাস্টে, তার মধ্যে থাকবে। দেখো, আবহাওয়ার পূর্বাভাস কিভাবে পাবে, এটা কিভাবে লিখবে না, আবহাওয়ার পূর্বাভাস যদি জানা যায় তা আগামী 24 বা 48 ঘন্টায় কোনো বিধ্বংসী যে ঝড়, সে ঝড় আসছে, তাহলে কি হবে না, জেলে ভাইদের সমুদ্রের মাছ ধরতে যাওয়া উচিত নয়। ঠিক আছে, এগুলো এইভাবে আমাদের বলতে হবে। যেমন আমরা আমাদের প্রশ্নটা কি ছিল, যে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে আমাদের সাহায্য করে, এটা দুটো উদাহরণ দিতে। ঠিক আছে, গুরুত্ব যেটা আমরা বলতে পারি আবহাওয়া পূর্বাভাসের, তো আমরা এইভাবে বলতে পারবো যে প্রতিদিনের রেডিও, টিভি, তারপরে খবরের কাগজে পাওয়া আবহাওয়ার যে পূর্বাভাস, তা আমাদের মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আবহাওয়ার পূর্বাভাস যদি জানা যায়, তাহলে আগামী 24 বা 48 ঘন্টার কোনো বিধ্বংসী ঝড় আসছে, তাহলে জেলে ভাইদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া তখন বন্ধ হয়, বা তখন যাওয়া উচিত না। ঠিক আছে, বিমানের কি করা উচিত, বিমানের যে পাইলট হয়, পাইলট, তারপর জাহাজের ক্যাপ্টেন যারা হয়, তাদের উচিত ওই ঝড়ের পথে বিমান বা জাহাজকে না চালানো। ওকে, সাধারণ মানুষ, কৃষক যারা আছে, সকলের নিরাপদ আশ্রয়ে থাকা উচিত। তার মানে আমাদের কি কি উদাহরণের মাধ্যমে বোঝাতে হবে কিভাবে সাহায্য করে। তাহলে আমরা উচিত তো লিখতে পারবো না, আমরা কি লিখবো, সাহায্য করে কিভাবে। তো আমরা বলবো যে আবহাওয়ার পূর্বাভাস আমরা টিভি খবরের মাধ্যমে যদি পাই, তাহলে সুবিধা হয় এটাই যে সমুদ্রে যারা জেলেরা মাছ ধরতে যান, যদি আবহাওয়ায় যে বিধ্বংসী কোনো ঝড় আসছে আগে থেকে জানতে পারে, তাহলে তারা সতর্ক হতে পারে, সেই সময় মাছ ধরতে তারা যাবে না। রাইট, এছাড়া আমরা কি পাই না, আবহাওয়ার পূর্বাভাস যদি আগের থেকে পেয়ে যাই, তাহলে যখন বিধ্বংসী ঝড় বা কোনো রকম প্রবলেম হবে, তখন বিমানের যে পাইলট বা জাহাজের যে ক্যাপ্টেন, সে কিন্তু ঝড়ের পথে বিমান বা জাহাজ নিয়ে যাবে না। তো এইটাকুই আমরা লিখবো। ওকে, নেক্সট এই প্রশ্নের উত্তরটা আমি আরও ভালো করে লিখিয়ে দেবো। আর আমার কাছে অনেকে তোমরা 6 চ্যাপ্টারের প্রশ্ন উত্তরটা চাইছো, আমি তোমাদের এই উইকের মধ্যে সেটা দিয়ে দেবো। নেক্সট পরের প্রশ্ন দেখো, বলছে, আমাকে সুমিত বলেছিলে না 6 চ্যাপ্টারের প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো এই উইকে। যাই হোক, ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। আচ্ছা, এটা ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য, এটা আমরা আমাদের পাঠ্য বইতেই কিন্তু ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্যটা পাবো। ঠিক আছে, চলো দেখে নিই। আচ্ছা, আমি এতক্ষণ মোবাইলটা বন্ধ করেই বলেই গেলাম, জানি না তোমরা কি শুনেছো আর না শুনেছো, আগেরটা পর্যন্ত আমার খেয়ালও নেই। যাই হোক, আগেরটা বলে দিই, আগের প্রশ্ন থেকে একবার যাব আমি। আগের প্রশ্ন কি ছিল, আন্টার্কটিকায় জীবজগৎ আর আন্টার্কটিকায় ভারতের অভিযান। তাহলে জীবজগৎটা এইদিকে পাবে আন্টার্কটিকায়, এই যে ভারতের অভিযান হচ্ছে এইটা হচ্ছে ভারতের অভিযান। বলেছে কিনা আমার মনে বলেছে তো কিন্তু মোবাইলটা অন ছিল কিনা জানি না, পজ ছিল কিনা। আর এটা হচ্ছে জীবজগৎ। ঠিক আছে, এইটা জীবজগতে লিখবে, এখান থেকে এতটা লিখবে, আর অভিযানে লিখবে হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এখন আমরা দেখছি হচ্ছে লু আর আধি। লু আর আধি এটা পাবে হচ্ছে 80 নম্বর যে পাতা আছে, 80 নম্বর পাতাতে দেখো লু আর আধিটা রয়েছে। এই যে লু আর আধি, এইটুকু লু আর আধিতে লিখে দেবে। ঠিক আছে, দেখো এখানটা দেখতে পাচ্ছ বৃষ্টির ছায়া অঞ্চল। আমাদের প্রশ্নটা কি ছিল, প্রশ্নটা আমাদের ছিল আন্টার্কটিকা জীবজগতের তো হলো, তারপরে প্রশ্ন ছিল বৃষ্টির ছায়া অঞ্চল অথবা লু আর আধি। লু আর আধি দেখিয়ে দিলাম, বৃষ্টির ছায়া অঞ্চলটা আমরা দেখছি। দেখো বৃষ্টির ছায়া অঞ্চল এখানটা দেখতে পাচ্ছ, কি দেখছি যে আরব সাগর থেকে, এখান থেকে দেখ বঙ্গোপসাগর থেকে এই বায়ু পূর্ব দিকে এসে মেঘালয়, গারো, খাসি, কোন বায়ুর কথা বলা হচ্ছে না, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এর কথা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, গারো, খাসি, জয়ন্তী পাহাড়ে বাধা পায়, বৃষ্টিপাত ঘটায়। মেঘালয় মৌসিমরামে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই বায়ুর ফলে গোটা পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টি হয়। আরব সাগর থেকে এই বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে এসে পৌঁছয়। জলীয় বাষ্প কমে যাওয়ার জন্য এই বায়ুর প্রভাবে বৃষ্টি কমে যায়, একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। তাহলে কোন বায়ু, এই বায়ু বলছি আমরা, কোন বায়ু, প্রথমেই আমরা দেখলাম কি
না প্রথমেই আমরা পাচ্ছি মৌসুমি বায়ুর আগমন। ঠিক আছে, মৌসুমি বায়ুর আগমনটা কি হচ্ছে, বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের দিকে ছুটে যায়, এই বায়ু হলো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। ঠিক আছে, তাহলে আমরা মৌসুমি বায়ু তখন বলবো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু নিয়ে কথাটা বলে দেবো আমরা, ওকে, বা মৌসুমি বায়ু বলেও কথাটা বলতে পারি। ঠিক আছে, মোট কথা এটা আমরা লিখবো। অল্প নম্বর দিলে এখান থেকে এতটা দিলেই হয়ে যাবে যে আরব সাগর থেকে মৌসুমি বায়ু বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, এইটা বলে হাইলাইট করে এই বায়ু লিখবে না, তখন দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বলে লিখবে। ঠিক আছে, মনে থাকবে। এটা হচ্ছে পেজ নম্বর 81, 81 নম্বর পাতা। নেক্সট প্রশ্ন রয়েছে, জীবমণ্ডল কাকে বলে, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, অথবা ছবি সহ জলচক্র ছবি সহ তো ইজি হবে লেখাটা আমাদের জন্য, জলচক্র ছবি সহ লিখতে পারো, অথবা এটাও ইজি, জীবজগৎ কাকে বলে, এটাও আমাদের বইয়ে আছে। তো আমি একটু দেখিয়ে দিই। জীবজগৎটা পাবে হচ্ছে এদিকে, একদম এদিকে পাবো, এখানে আছে, দেখো এখানটা আমরা দেখতে পাচ্ছি প্রশ্নটা ছিল হচ্ছে জীবমণ্ডল কাকে বলে, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাবো যে জল, স্থল, বাতাস ছড়িয়ে থাকা প্রায় 35,000 প্রজাতির উদ্ভিদ ও 15 লক্ষ প্রজাতির প্রাণী নিয়ে তৈরি হয় পৃথিবীর জীবমণ্ডল। ওকে, এটা লিখলাম। আর কিভাবে ক্ষতি করছে, তাই তো প্রশ্ন ছিল, মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে, এটা আমরা লিখতে পারবো, তখন এটা লিখে দেবে। ওকে, যে সমস্ত জীবজগৎ হলো জল, বাতাস, সূর্য, আলো, এগুলো হলো পরিবেশের জড় উপাদান, আর উদ্ভিদ প্রাণী সহ জীবজগৎ হলো সজীব উপাদান। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় জল, বাতাস, আলো, বাসস্থান, এগুলো শিলামণ্ডল যা আছে এগুলো বায়ুমণ্ডল, শিলামণ্ডল থেকে পাওয়া যায়, তাই উদ্ভিদ প্রাণীর সমগ্র জীবজগৎ পরিবেশের জড় উপাদানের উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হলে সমগ্র জীবজগৎ ক্ষতি হবে। তাহলে আমরা সবটা লেখার পর লিখবো মানুষের কাজকর্ম কিভাবে পরিবেশের ভারসাম্য নষ্ট করে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা হাইলাইট, এইটা একটু লিখে দেবে, এটা আরেকটু ভালো করে আমাকে লিখিয়ে দিতে হবে। ঠিক আছে, এর মধ্যে আরও অনেক কিছু আমাদের হাইলাইট করতে হবে কিন্তু। ঠিক আছে, জীব বৈচিত্র্যের ধ্বংস, তারপরে ভূমিক্ষয়, ঠিক আছে, বন্যার প্রকোপ, এগুলো সব হাইলাইট করতে হবে এই প্রশ্নটার মধ্যে। প্রশ্নটা আমি লিখিয়ে দেবো তোমাদের, ওকে, এই প্রশ্নটা লিখিয়ে দেবো আমি। নেক্সট পরের প্রশ্ন বলেছে জলচক্রটা আমরা বইতেই পাবো। দেখো জলচক্র, এই যে জলচক্র, এইটাকে হাইলাইট করতে দিতে হবে, এটাকে লিখতে লাগবে জলচক্রে। ঠিক আছে, জলচক্রের ছবি এখানেও দেওয়া আছে, জলচক্র এটা ভালো করে লিখবে। ঠিক আছে, আর তোমাদের আমি এটা ভালো করে করিয়ে দেবো, জলচক্রটা আমি তোমাদের দিয়ে দেবো আনসারটা, আর এই আনসারটাও দিয়ে দেবো তোমাদের। 6 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন উত্তরটা দেবো যেদিন, তার মধ্যে এই প্রশ্ন দুটো আনসার আমি দিয়ে দেবো। ঠিক আছে, 6 নম্বরের প্রশ্ন এই উইকেই আসবে, তার মধ্যে এই দুটো প্রশ্ন আনসার আমি তোমাদের দিয়ে দেবো, এই প্রশ্নটা। ওকে, তাহলে এই ছিল প্রশ্নপত্র, এগুলো ভালো করে করো। দেখা হচ্ছে একটু পরে নেক্সট ভিডিওতে। ভিডিওটা লাইক শেয়ার করো।